অন্তরার প্রেগনেন্সি সংক্রান্ত মেডিকেল রিপোর্টটা হাতে নিয়ে এক মনে অফিসে নিজের কেবিনে বসেছিল ভাস্কর। সেই সময় অফিস রুমে প্রবেশ করে সেই অফিসের আরেক কর্মচারী নবীন। ভাস্করদা, গতকালের ফাইলগুলো সব সাবমিট করা হয়ে গিয়েছে? ভাস্করদা, ও ভাস্করদা, ভাস্করদা। হ্যাঁ হ্যাঁ, ও ও নবীন, হ্যাঁ বলো। এত অন্যমনস্ক হয়ে কী ভাবছো? কোনো সমস্যা? অন্তরার মেডিকেল রিপোর্টটা আজকে হাতে পেলাম। এটা নিয়ে তৃতীয়বার মেডিকেল চেক আপ করালাম, আবারও সেই একই নেগেটিভ রেজাল্ট। অন্তরা কোনোদিনই মা হতে পারবে না। তুমি চিন্তা করো না ভাস্করদা, মেডিকেল সায়েন্স অনেক উন্নতি সাধন করেছে, দেখবে ঠিক কোনো একটা পথ বেরিয়েই যাবে। হ্যাঁ, সেটাই একমাত্র ভরসা। আজ সকালে অফিসে বেরোনোর সময় তোমাকে অনেকবার ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ আসছিল কেন? আর বলো না, মোবাইলটাতে সমস্যা দেখা দিয়েছে। একটা নতুন মোবাইল নেবো ভাবছি আজই। শুধু শুধু অনেকগুলো টাকা দিয়ে নতুন মোবাইল নেওয়ার কি দরকার? এখন তো খুব সামান্য দামে ভালো কোয়ালিটির পুরনো স্মার্টফোন বিক্রি হচ্ছে বিভিন্ন মোবাইলের দোকানে। আমি নিজেও একটা কিনেছি, 6 মাস হয়ে গেল। দারুণ সার্ভিস, একদম নতুনের মতো। হ্যাঁ, ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আমিও দেখেছি বিভিন্ন দোকানদার খুব সস্তায় বিল বক্স এবং নতুন চার্জার সহ পুরনো স্মার্টফোন বিক্রি করছে, কিন্তু নিতে সাহস হয়নি, যদি কোনো সমস্যা দেখা দেয়। কিন্তু তুমি নিজেই যখন কিনেছো এবং বলছো 6 মাস ব্যবহার করেও কোনো সমস্যা দেখা দেয়নি, তাহলে সেই দোকান থেকে একটা ফোন নেওয়া যেতেই পারে। তাহলে আজকে অফিস ছুটির পর চলো একসাথে যাওয়া যাক। ঠিক আছে ভাস্করদা, সন্ধ্যা 7টায় অফিস ছুটির পর যাওয়া যাবে। অফিস থেকে বেরিয়ে মাত্র 15 মিনিটের হাঁটা পথ। 7টার পর নবীন আর ভাস্কর দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ল দোকানের উদ্দেশ্যে। কি গো নবীন, 15 মিনিট বলে তো 25 মিনিট ধরে হাঁটছি। তোমার সেই মোবাইলের দোকান আর কত দূর? এই তো ভাস্করদা, এসে গিয়েছি। মোবাইলের দোকানে পৌঁছানোর পর, আসুন দাদা আসুন। আপনার কাছ থেকে যে মোবাইলটা কিনেছিলাম খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। আজকে আমার অফিসের কলিগের জন্য আরও একটা মোবাইল প্রয়োজন। ভালো ইউজড মোবাইল হবে তো? হ্যাঁ দাদা, খুব ভালো মোবাইল আছে। আজই একটা মোবাইল এসেছে, একদম আনইউজড, কোনো স্ক্র্যাচ পাবেন না। নতুনের দাম 35,000 টাকা, সেটা আপনারা মাত্র 10,000 টাকায় পেয়ে যাবেন। সঙ্গে অরিজিনাল চার্জার, বিল বক্স সবই পেয়ে যাবেন। মোবাইলটা হাতে নিয়ে দেখে ভাস্কর এবং মোবাইলটি পছন্দ হয়ে যায়। 35,000 টাকার মোবাইল মাত্র 10,000 টাকায়? খুব ভালো সস্তায় পাওয়া যাচ্ছে মোবাইল। মোবাইলটা কিনে নেয় ভাস্কর এবং মোবাইলের টাকা পরিশোধ করে দুজনে দোকান থেকে বেরিয়ে পড়ে। ভাস্করদা, তাহলে তোমার বাস স্টপ তো এসে গেছে। তুমি তাহলে এখান থেকে বাসে উঠে পড়ে রওনা দাও, আমি অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই। আর কালকে অফিসে এসে মোবাইলটার ফিডব্যাক দিও। চলি তাহলে, গুড নাইট। সাবধানে যেও, গুড নাইট। এরপর ভাস্করের বাস এসে পড়ে এবং ভাস্কর বাসে উঠে বাড়ির দিকে রওনা দেয়। তুমি কি যে করো না অন্তরা, তোমাকে কতবার বলেছি দরজার ওপারে কে আছে সেটা জিজ্ঞাসা না করে দরজা খুলবে না। দিনকাল ভালো নয়। তুমি যেমনটি বলেছ আমি তো তেমনই করি।
কিন্তু যখন তুমি আসো তখন আর আমাকে আলাদা করে জিজ্ঞাসা করতে হয় না। তোমার কলিং বেল বাজানোর ধরন আর তোমার উপস্থিতির অনুভূতি আমাকে চিনিয়ে দেয় যে দরজার ওপারে কে এসেছে। বুঝলেন মশাই? তুমি একটু বসে বিশ্রাম নিয়ে তারপর ফ্রেশ হয়ে নাও। আমি চা করে আনছি। না, আজ আর চা খাবো না, ভালো লাগছে না। ও আচ্ছা, তার মানে মেডিকেলের রিপোর্ট নেগেটিভ এসেছে নিশ্চয়ই। ডাক্তার যা বলার তো বলে দিয়েছে। জানোই যখন আমি মা হতে পারবো না তখন বারে বারে কেন মেডিকেল চেক আপ করাও? রেজাল্ট তো সেই একই আসবে। তোমার মনে ছিল আজকের মেডিকেল রিপোর্ট পাওয়ার দিন? আর তুমি কি করে বুঝলে যে মেডিকেল রিপোর্টের জন্য আমার মুড ভালো নেই? এই যে মশাই, আমি মা হতে পারছি না তো কি হয়েছে? আমার এই একটা ছোট্ট বেবি রয়েছে, এই বেবিকে নিয়েই আমার চলে যাবে। এই বেবিটাকে সামলাতেই হিমশিম খাচ্ছি, এটাই অনেক। একটা ছোট্ট বেবি হলে কি হতো? তাকে বকাবকি করতাম, শাসন করতাম, আদর করতাম, সে মন খারাপ করলে তার রাগ ভাঙাতাম। এই সবগুলো তো আমি তোমার কাছেই পেয়ে যাচ্ছি। আর কি চাই? তুমি মন খারাপ করো না, ভগবান আমাদের জন্য নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি পাকা গিন্নি, তুমি চা বানিয়ে নিয়ে এসো। আর শোনো না, আজ একটা মোবাইল নিয়েছি, দেখো এটা কেমন হয়েছে। অন্তরা মোবাইলটা হাতে নিয়ে, বাহ, খুব সুন্দর মোবাইল। কিন্তু মোবাইলটা তো খুব দামি। কত টাকা দাম নিয়েছে? তাছাড়া নতুন মোবাইলে এই কেমন একটা পরিত্যক্ত পুরনো জায়গার ছবি ওয়ালপেপারে রয়েছে। এটাকে তাড়াতাড়ি চেঞ্জ করে দাও, দেখতে ভালো লাগছে না। 10,000 টাকা। আর এটা নতুন মোবাইল নয়, সেকেন্ড হ্যান্ড মোবাইল, কিন্তু দেখো একদম নতুনের মতো। আর মোবাইলের ওয়ালপেপারটা দোকানদার হয়তো লাগিয়ে রেখেছিল, আমি ওয়ালপেপারটা চেঞ্জ করে অন্য ওয়ালপেপার সেট করে দেব। ঠিক তাই, মোবাইলটা দেখে বোঝার উপায় নেই যে এটা পুরনো মোবাইল। এরপর চা খেয়ে ভাস্কর নতুন মোবাইলে জিমেল আইডি, কন্ট্যাক্ট ডিটেলস ও অন্যান্য অ্যাপ সেটিংসের কাজে হাত দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, মোবাইলে আগে থেকেই যে পরিত্যক্ত একটা পুরনো ঘরের ছবি ওয়ালপেপারে রয়েছে, সেটা মোবাইলটা ফুল ফরম্যাট করার পরেও থেকে যাচ্ছে, কিছুতেই সরানো যাচ্ছে না। অবশেষে অনেক চেষ্টার পর একটা নতুন ওয়ালপেপার সেট করা গেল। তারপর রাত 10:30টায় ভাস্কর এবং অন্তরা তাদের ডিনার কমপ্লিট করে যথারীতি তাদের বেডরুমে আলো নিভিয়ে সময় মতো ঘুমিয়ে পড়ল। এরপর প্রায় মাঝরাতের দিকে হঠাৎ বেজে ওঠে মোবাইলটি। বিছানায় উঠে বসে ভাস্কর। এত রাতে এখন কে ফোন করছে? মোবাইলটা হাতে নিয়ে ভাস্কর দেখে এটা একটা আননোন নাম্বার। আর তার থেকেও আশ্চর্যের বিষয়, এটা কোনো সাধারণ 10 ডিজিটের মোবাইল নম্বর না, এটা একটা অস্বাভাবিক নাম্বার। ফোনটা রিসিভ করতেই ভাস্করের কানে আসে একটা মহিলা কণ্ঠস্বর। সাহায্য করুন, সাহায্য করুন, বাঁচান, বাঁচান। আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? কি হয়েছে আপনার? এরপর মোবাইলের কলটি কেটে যায়। কিছু বুঝতে পারে না ভাস্কর। বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে ভাস্কর আবার তার নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অফিসে, কি গো ভাস্করদা, মোবাইলটা কেমন সার্ভিস দিচ্ছে? ভালো মোবাইল, তবে ওয়ালপেপার নিয়ে একটু সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে গেছে। এরপর প্রতিদিনের মতো অফিস থেকে বাড়ি ফেরে ভাস্কর। সেদিন রাতে ডিনার শেষে ভাস্কর এবং অন্তরা যখন ঘুমাচ্ছিল, সেই সময় কিসের একটা শব্দে অন্তরার ঘুম ভেঙে যায়। সেই সময় ঘর অন্ধকারে ছিল। ঘুম ভাঙতে অন্তরা আবছা অন্ধকারে কিছু একটা দেখতে পায়। অন্তরা দেখে বেডরুমের জানলার ধারে যেন একজন মহিলার ছায়া দাঁড়িয়ে রয়েছে এবং সে ডুকরে ডুকরে কাঁদছে। অন্তরা সঙ্গে সঙ্গে ভাস্করকে ডাকে। এই শুনছো, শুনছো, ওঠো একটু।
ভাস্কর সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে। ওই দেখো জানলার পাশে, ওটা কে? ভাস্করও সেই একই দৃশ্য দেখে। একটা আবছা মহিলার ছায়া ডুকরে ডুকরে কেঁদে চলেছে। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। ভাস্কর সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালিয়ে দেয়, কিন্তু আলো জ্বালানোর পর সেখানে জানালার পাশে আর কাউকেই দেখতে পায় না ভাস্কর এবং অন্তরা। এসব কি হচ্ছে? কে ওইভাবে কাঁদছিল? আর আলো জ্বালতেই কোথায় চলে গেল? আমার খুব ভয় করছে ভাস্কর। আমিও তো একই দৃশ্য দেখলাম। তবে তুমি ভয় পেও না অন্তরা, আমি আছি। জানলার ধারে ও কে ছিল? আবার এটা মনের ভুলও বলতে পারছি না, কারণ আমরা দুজনেই তো একই দৃশ্য দেখেছি। এমন সময় হঠাৎ বেজে উঠল ভাস্করের মোবাইল। মোবাইলটা হাতে নিয়ে ভাস্কর দেখল আবার সেই একই আননোন বেমানান নম্বর থেকে কল এসেছে। ভাস্কর ফোনটা রিসিভ করলো এবং সেটা লাউড স্পিকারে দিল। সঙ্গে সঙ্গে কানে এলো সেই একই মহিলা কণ্ঠস্বর। বাঁচান, দয়া করে বাঁচান ওকে, নয়তো ওরা মেরে ফেলবে, বাঁচান। তারপরেই কল ডিসকানেক্ট হয়ে যায় এবং তারপর ভাস্কর মোবাইলের দিকে তাকিয়ে লক্ষ্য করে আবার মোবাইলে ভেসে উঠেছে সেই পুরনো পরিত্যক্ত ঘরের ওয়ালপেপার। এটা কার ফোন ছিল? কে কাকে বাঁচাতে বলছে? কে মেরে ফেলবে? এসব কি ঘটছে আমাদের সঙ্গে? আমার খুব ভয় করছে ভাস্কর। এই একই ফোন কল গতকালকেও এসেছিল, সেই একই গলা আর একটি মহিলা কণ্ঠস্বর একইভাবে বাঁচানোর কথা বলে চলেছে। কাকে বাঁচাতে হবে আর কার থেকেই বা বাঁচাতে হবে? তাছাড়া আজকের এই ছায়া মহিলা কে? এইসবের সঙ্গে কি মোবাইলের ওই ওয়ালপেপারের বারে বারে ফিরে আসার কোনো সম্পর্ক আছে? আমাকে এসবের রহস্যভেদ করতেই হবে।